হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে উপস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডল চাপ এই চ্যাপ্টারের 9 নম্বর পাঠেতে ভাসমান বস্তুর ধর্মাবলী মানে কি মানে একটা বস্তু ভাসতে তার কী ধর্ম আছে, কী প্রপার্টিস আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে এর মধ্যে দেখে কী টপিক আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব একটি জাহাজ বা নৌকা বা যে কোনো বস্তু যখন নদীর উপর ভাসে তার ভাসমানের শর্ত কী শর্তে সেটা ভেসে বেড়াবে, এই বিষয়টা আলোচনা করব। তারপরে সাম্য অবস্থানে কোনো ভাসমান বস্তু সাম্য, কত রকম সাম্য অবস্থা হতে পারে, যেমন নিরপেক্ষ সাম্য, সুস্থির সাম্য, ওকে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার মেটাকেন্দ্র কী এইটাও নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করব। তো শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। ওকে, তার প্রথম আমরা দেখবো কি কোনো বস্তু ভাসতে গেলে তার সাম্যাবস্থার কী বা সাম্যের শর্ত কী, ভাসমান বস্তু সুস্থির সাম্যের শর্ত। ওকে, তাহলে লিখে এখানে একটা সাব হেডিং দিই, ভাসমান বস্তুর সাম্যাবস্থার শর্ত। ওকে, কি শর্তে বস্তুরা ভাসতে পারে। আগে আমরা ছবিটা একটু এঁকে নিই, যে ছবিটা কেমন দেখতে লাগে দেখি। তাহলে এটা যেমন নদী আছে। ওকে, আমি তোমার সামনে একটা নৌকো এঁকে দেখাচ্ছি। তাহলে একটা নৌকো কি হচ্ছে, এর মধ্যে ভেসে আছে। ওকে, তাহলে এটা একটা নৌকো আছে যেটা কি হচ্ছে এই জলের উপরে ভেসে আছে। তার নিজস্ব একটা ওজন, আমরা আর্কিমিডিস প্রিন্সিপাল বা প্লবতা বল বা প্লবক কেন্দ্র সেখান থেকে আমরা দেখেছিলাম যে এর একটা বল নিজস্ব একটা ওজন, এর ভার কেন্দ্রগামী বা নিচের দিকে একটা ক্রিয়া করবে। ধরলাম এই একটা আমি রেখা টানলাম। ওকে, তাহলে এর নিজস্ব ওজন কী করবে, নিচের দিকে ক্রিয়া করবে। সাইডে এঁকে দেখা যাতে তোমরা বুঝতে পারো। W1টা কী করবে, এর নিয়ে বস্তুটার নিজস্ব ওজন নিচের দিকে ক্রিয়া করবে। আর জল প্লবক বল বা এর বিপরীত দিকে একটা বল কাজ করবে, যেটার জন্য বস্তুটা ভেসে বেড়াবে, সেটা হচ্ছে কি W2। তাহলে এখানে দেখুন, তাহলে এই অবস্থায় বস্তুটা ভাসবে। তাহলে এবার শর্তটা কি শর্তে ভাসবে, আমরা এর আগে মানে পড়েছিলাম আর্কিমিডিস প্রিন্সিপালে যে যার ঘনত্ব বেশি হবে সে ডুবে যাবে। কিন্তু আমরা দেখেছি লোহার তৈরি বড় বড় জাহাজ তারাও ভেসে বেড়াচ্ছে। তার শর্তটা কি, এখানে দুটো শর্ত আছে। এই দুটো শর্ত যদি মেনে চলা হয় বা এই দুটো শর্ত যদি কোনো বস্তু মেনে চলে, তাহলে সেই বস্তুটা কেউ জলের মধ্যে ভেসে বেড়াবে। প্রথম শর্ত কি, ওকে, প্রথম শর্ত 1 নম্বর শর্ত, যে ভাসমান বস্তুর ওজন, যে বস্তুটা ভাসছে ভাসমান বস্তুর ওজন এবং ভাসমান বস্তু দ্বারা অপসারিত জলের ওজন পরস্পর সমান হতে হবে। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, ভাসমান বস্তুর ওজন এবং অপসারিত জলের ওজন সমান হতে হবে, পরস্পর সমান হবে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা কি দেখে নাও। তাহলে প্রথম শর্তটা আমরা কি বুঝতে পারলাম, যে বস্তুটা তরলের উপরে ভাসছে তার ওজন এবং সেই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন পরস্পর দুটো কী হতে হবে, সমান হতে হবে। দ্বিতীয় শর্তটা কি, বস্তুর ভার কেন্দ্র এবং জলের প্লবতা কেন্দ্র পরস্পর একই উল্লম্ব রেখায় থাকতে হবে। তাহলে বলতে পারি কি, বস্তুর ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই উলম্ব রেখায়
থাকতে হবে। তাহলে কি সমান হতে হবে, এখানে হতে হবে লিখে দিই আমরা হবে। তাহলে এই দুটো শর্তটা আমরা একটু ডিটেলসে ভালো করে বুঝে নিই। প্রথম শর্তটা কি বলা হয়েছে, ভাসমান বস্তুর ওজন, যে বস্তুটা ভাসছে কোনো নৌকো বা কোনো জাহাজ যে কোনো যে ভাসছে, তাহলে ভাসমান বস্তুর ওজন এবং অপসারিত জলের ওজন, অর্থাৎ ওই বস্তু দ্বারা যেই পরিমাণ জলটা অপসারিত হয়ে যাবে সেই জলের ওজন পরস্পর সমান হতে হবে, অর্থাৎ দুটো ইকুয়াল হতে হবে তবে ভাসবে। তাহলে এটা একটা শর্ত হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, বস্তুর ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই উলম্ব রেখায় থাকতে হবে। বস্তুর ভার কেন্দ্র ধরলাম কি, এটা হচ্ছে বস্তুর ভার কেন্দ্র, এটাকে আমরা জি দিলাম, ওকে, জি হচ্ছে ভার কেন্দ্র, আর এটা বি ধরলাম কি, প্লবতা কেন্দ্র। তাহলে জি হচ্ছে ভার কেন্দ্র, বি হচ্ছে এখানে লিখে জি হচ্ছে কি ভার কেন্দ্র, ভার কেন্দ্র, আর বি হচ্ছে কি প্লবতা কেন্দ্র, প্লবতা কেন্দ্র, ওকে। তাহলে বস্তুটির ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র যদি একই উলম্ব রেখার মধ্যে হয় তাহলেই বস্তুটা কী হবে, কি আমার ভেসে বেড়াবে। তাহলে এই হচ্ছে মেন কেস। তাহলে এই দুটো হচ্ছে মেন শর্ত। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম, ভাসানোর শর্ত কি, তাহলে যে কোনো বস্তু বা যে কোনো শেপের বস্তু কিন্তু জলের মধ্যে ভাসতে পারবে না। যেই সমস্ত বস্তু এই দুটো শর্ত মেনে চলবে সেই সমস্ত বস্তুই জলের মধ্যে বা নদীর মধ্যে ভেসে বেড়াতে পারে। প্রথম শর্ত কি, বস্তুর যার নিজস্ব যা ওজন আছে সেই বস্তু যে ওজন হবে তার দ্বারা যে জলটা অপসারিত করবে সেই বস্তুটা যেই পরিমাণ জলকে অপসারিত করবে তার ওজন দুটো পরস্পর সমান হতে হবে, ওকে, এই একটা শর্ত। দ্বিতীয় শর্ত কি, বস্তুর যে ভার কেন্দ্র আছে সেই ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র, অর্থাৎ ভার কেন্দ্র নিচে দিয়ে ক্রিয়া করবে, দেখে নাও এখান থেকে দেখায়, তাহলে এটা হচ্ছে এর ওজনটা এই দিকে ক্রিয়া করবে আর প্লবতা বল হচ্ছে উপর দিয়ে ক্রিয়া করবে। তাহলে সমান এবং বিপরীতমুখী, দেখে নাও এইটা এইদিকে ক্রিয়া করছে, এইটা উপর দিয়ে ক্রিয়া করছে, তাহলে একই রেখায় যদি ক্রিয়া করে তখন বস্তুটা ভাসতে পারে। তাহলে এই দুরকম কেস হলে তবেই বস্তুটা একটা ভাসতে পারে, ওকে। তাহলে আসলে তুমি এই শর্তটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা সাম্য অবস্থা, এর কটা সাম্য থাকতে পারে। এটা হতে পারে দেখবে কোনো এমন আবার শেপের নৌকো তৈরি করলাম, এমন একটা জাহাজের নৌকো তৈরি করলাম যে একটু ঢেউ খেলে উল্টে গেল, তাই না? সমস্ত জাহাজ সমস্ত রকম কি জিনিস কিন্তু ভেসে বেড়ায় না, একটু জাস্ট ডিসব্যালেন্স হলেই সেটা উল্টে যায় বা ডুবে যায়। তাহলে কি অবস্থায় থাকলে বস্তুটা যে আমার ডুববে না ভেসেই বেড়াবে, সেটা হচ্ছে তার সাম্য অবস্থা। তার স্টেবিলিটি কেমন, স্টেবিলিটি তার সাম্য অবস্থার রূপটা কেমন, তার উপর ডিপেন্ড করে বস্তুটা ভাসবে কি ভাসবে না, বা বস্তুটা একটু তার সাম্য অবস্থা থেকে সরিয়ে দিলেও বস্তুটা ভাসবে কি না সে বিষয়টা আলোচনা করবো, ওকে। তাহলে নেক্সট তোমরা হেডিং দাও, বস্তুর সাম্য অবস্থার প্রকারভেদ। ভাসমান বস্তুর সাম্য অবস্থার প্রকারভেদ। বস্তুর সাম্যাবস্থার প্রকারভেদ, ওকে। তাহলে ভাসন অনুযায়ী মানে কোনো বস্তু যখন জলের মধ্যে বা সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে ভাসে তার কত রকম সাম্যাবস্থা আমরা দেখতে পাই সেগুলো আলোচনা করব। আমরা এখানে সাধারণত 3 রকম সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সুস্থির সাম্য, আর একটা হচ্ছে কি অস্থির সাম্য, আর একটা নিরপেক্ষ সাম্য। তাহলে আমরা 3টে সাম্য আলোচনা করব। প্রথমটা হচ্ছে কি নিরপেক্ষ সাম্য, নিরপেক্ষ সাম্য বা নিউট্রাল, নিউট্রাল ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম, ওকে। দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি সুস্থির সাম্য, সুস্থির সাম্য বা স্টেবল ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম স্টেবল ইকুইলিব্রিয়াম বা সুস্থির সাম্য। আর 3 নম্বর হচ্ছে কি অস্থির সাম্য বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তিনটেই আমি ডিটেলসে আলোচনা করব, তারপরেই আমরা আলোচনা করব কি মেটাকেন্দ্র, মেটাকেন্দ্র কি, ওকে। প্রথম আমরা আলোচনা করব কি নিরপেক্ষ সাম্য বা নিউট্রাল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি।
খুবই সহজ আছে আর খুবই কনসেপচুয়াল ব্যাপারটা আছে, দেখে নাও। তাহলে প্রথম আমরা আলোচনা করে নিরপেক্ষ সাম্য। নিরপেক্ষ সাম্য তাহলে আমরা একটা তাহলে এখানে গোলাকার কোন একটা বস্তু আছে, ওকে, গোলাকার কোনো বস্তু আছে ধরলাম এখানটা। ওকে, তাহলে এভাবে গোলাকার কোনো একটা বস্তু জলের মধ্যে ভাসছে। তাহলে ধরলাম এটাকে আমি একটু যে অবস্থায় ছিল সেখান থেকে একটু বাঁকিয়ে দিলাম। ধরলাম এইটা হচ্ছে তার কেন্দ্র, এই বরাবর আমি করে দিলাম। অর্থাৎ বস্তুটা প্রথম আমার ছিল এরকম, সেখান থেকে বাঁকিয়ে এইভাবে করে দিলাম। তাহলে তার সাম্যাবস্থা যেই অবস্থা ধরলাম, প্রথমে বস্তুটা কী ছিল, এই অবস্থায় ভাঁজ ছিল, ওকে, এই অবস্থায় ভাঁজ ছিল, ওকে, এই অবস্থায় তাকে এইভাবে আমি এইদিকে ঘুরিয়ে এইভাবে বাঁকিয়ে দিলাম। তাহলে এইটা তার কেন্দ্র তো একই থাকবে। তাহলে এখান দেখে নাও, এটা হচ্ছে তার হচ্ছে ভার কেন্দ্র, জি, ভার কেন্দ্র বা ভর কেন্দ্র দুটোই সেমই, একটা বিন্দু থাকে বৃত্তের ক্ষেত্রে বা গোলকের ক্ষেত্রে। তাহলে এর ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, ওকে, W1। আর এর প্লবতা কেন্দ্রটা প্রথম অবস্থা দেখো, প্লবতা কেন্দ্র ছিল এটা হচ্ছে G, আর প্লবতা কেন্দ্র ছিল এটা B, ওকে, এটা ছিল B। নেক্সট যখন ঘুরিয়ে দেওয়া হয়েছে, জিটা আমার একই জায়গা আছে, জির কোনো অবস্থা চলবে না। তাহলে প্লবতা কেন্দ্র যেখানে ছিল আমার এখানটায় B ছিল, সেটা এখান থেকে সরে গিয়ে ঠিক এই বরাবর এই বিন্দু চলে আসবে, সেটাকে আমি এখানে বলছি কি B1, সেটাও কোন দিকে কাজ করে, উপর দিকে, তাহলে W2। তা দেখে নাও এখানটা কি হচ্ছে, যে W বস্তু প্রথম যখন এই অবস্থা ছিল, যখন এই ভালো করে বুঝে না নিরপেক্ষ সাম্যটা কি, একটা বস্তু গোলাকার বস্তু যখন ভাঁজ ছিল, তখন তার হচ্ছে কি এইভাবে ছিল, এই অবস্থায় ছিল। তাহলে এখানটা আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এই অবস্থায় ছিল, তাহলে এইটা হচ্ছে তার ভার কেন্দ্র, তার ওজনটা নিচে দিয়ে কাজ করছে W1, আর এর প্লবতা কেন্দ্র ছিল B, সেটা উপর দিয়ে কাজ করলো W2। তার ফলে এটা কি ছিল, তাহলে একই উলম্ব রেখার মধ্যে আছে, তাহলে তার ফলে বস্তুটা কি ভেসে বেড়াচ্ছে। এবার বস্তুটাকে আমি একটু এইভাবে বাঁকিয়ে দিয়েছি, একটু ঘুরিয়ে দিয়েছি, তার ফলে দেখে নাও আমার ভার কেন্দ্র কোনো পরিবর্তন নেই, ভার কেন্দ্র একই জায়গায় আছে, এখানে থাকবে, কিন্তু প্লবতা কেন্দ্র এখানে থাকতে পারে না, সেই জন্য প্লবতা কেন্দ্র এইখানটায় আছে, আমার প্লবতা কেন্দ্র এই জায়গায় আছে B1। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে প্লবতা কেন্দ্র যে ঊর্ধ্বমুখী যে বলটা আছে W2 এবং W1, সেটা একই অভিমুখ বরাবর ক্রিয়া করছে, এবং দেখা যাচ্ছে যেহেতু একই কেন্দ্র বরাবর ক্রিয়া করছে, তাহলে এখানটা আরেকটা বিন্দু পাচ্ছি, সেটাকে আমরা বলছি, এটাকে কেন্দ্রকে আমরা আরেকটা নাম দিই, সেটা হচ্ছে M। এই এমটা কি আমরা পরে ডিসকাস করব, ওকে। তাহলে এখানে দেখে নাও, তাহলে এইভাবে যে ডট ডট করে বাড়াই, সেটা কোথায় ছেদ করছে, এই কেন্দ্রবিন্দুকেই ছেদ করছে, মানে এই গোলকের। তাহলে আমি আমার সুস্থির সাম্য বা সাম্যাবস্থার শর্ত কী ছিল, যে প্লবক বল বা প্লবতা কেন্দ্র এবং ভার কেন্দ্র পরস্পর একই উলম্ব রেখায় থাকবে, ওকে। তাহলে দেখে নাও এরা পরস্পর একই উলম্ব রেখায় আছে, তাহলে এই সাম্যাবস্থা কী হবে, নিরপেক্ষ সাম্য। তাহলে এটা কারোর উপর ডিপেন্ড করবে না, যখনই আমরা ঘোরাই, মানে অর্থাৎ কোনো বস্তুকে বিভিন্ন তার যেই সাম্যাবস্থা আছে, সেই সাম্যাবস্থাতে তার ডিসব্যালেন্স, তার সেই অবস্থাতে বিচ্যুত করলে, সরিয়ে দিলে বস্তু যে সাম্যাবস্থার কোনো পরিবর্তন না ঘটে, সেরকম সাম্যাবস্থাকে বলা হয় কি নিরপেক্ষ সাম্য বা নিউট্রাল ইকুইলিব্রিয়াম, ওকে। তাহলে ব্যাপারটা আরেকবার কি বললাম কি দেখুন, আরেকবার শুনলে ভালো করে। তাহলে কোনো বস্তু সাম্যাবস্থা থাকা অবস্থায় তার সাম্যাবস্থা বিচ্যুত করলে, মানে যেই অবস্থায় সাম্যাবস্থা আছে সেখান থেকে তার স্থান পরিবর্তন করে, তার বিচ্যুত করলে, সাম্যাবস্থার পরিবর্তন করলে বস্তু যে সাম্যাবস্থায় একই থাকে, কোনো চেঞ্জিং না আসে, তাহলে সেরকম সাম্যাবস্থাকে বলা হয় কি নিরপেক্ষ সাম্য। তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে না দেখতে পাচ্ছি, যে সাম্যাবস্থা থাকার একটাই শর্ত হচ্ছে কি, দুটো শর্ত ছিল। তার দ্বিতীয় নম্বর শর্তটা কী ছিল, যে বস্তুটির ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই সরলরেখায় থাকবে বা একই উলম্ব রেখায় থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বস্তুর ভার কেন্দ্রগামী যে রেখাটা এবং প্লবতা কেন্দ্রগামী লম্ব রেখাটা একই সরলরেখায় আছে, তাহলে বা একই উলম্ব রেখায় আছে, তাহলে এটা কি বস্তুটা কি আমার নিরপেক্ষ সাম্যাবস্থায় আছে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট এবার আমরা বুঝবো কি সুস্থির সাম্যটা কি। তাহলে ভাসমান বস্তুর ক্ষেত্রে সুস্থির সাম্যটা কি দেখে না, দেখুন এগুলো খুবই ইন্টারেস্টিং আছে, ভালো করে একবার বুঝতে পারলে খুবই সহজেই তোমরা বুঝতে পারবে। তো সুস্থির সাম্যটা দেখে নাও,
ধরলাম কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, এরকম অবস্থা বস্তু আছে। তাহলে বস্তুটা বেঁকে গেছে, সোজা অবস্থা নেই। নর্মাল অবস্থা বস্তুটা কেমন থাকবে দেখে নাও। সাধারণ অবস্থায় বস্তুটা আমার এইভাবে থাকবে, ওকে। তার ফলে এর ভার কেন্দ্র জি এবং প্লবতা কেন্দ্র, যেটা আমরা বলি প্লবতা কেন্দ্র বি, সেটা একই উলম্ব রেখায় থাকবে। তারপর সেটা সাম্যাবস্থায় আছে। এবারে কি হচ্ছে, এটা একটু বেঁকে গেছে, অর্থাৎ এটা এই বরাবর হয়ে গেছে, ওকে, এই বরাবর হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে তার ভার কেন্দ্র জি, ওকে। তাহলে জি হচ্ছে ভার কেন্দ্র, তাহলে ওজনটা কোন দিকে কাজ করবে, এই দিকে বরাবর কাজ করবে, W1। এবার দেখো না, প্লবতা কেন্দ্র আমার যেখানে ছিল সেখানে থাকবে, লম্ব বরাবর উপর দিকে ক্রিয়া করবে, এই বরাবর। কারণ দেখো প্লবতা কেন্দ্র এই জায়গায় আছে, তাহলে এইটাকে যদি আমি এইভাবে সরিয়ে দিই, তার ভার কেন্দ্রটা এদিকে চলে এসছে, কিন্তু প্লবতা কেন্দ্র যেখানে ছিল সেই বরাবর উপর দিকে ক্রিয়া করবে, তাহলে এটা W2, ওকে। তাহলে এখান থেকে যদি আমি রেখাটা লম্বভাবে, সেটা এইখানে একটা বিন্দুতে চেঞ্জ করেছে। তাহলে এখানে ভালো করে দেখে নাও এটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বস্তুটার ওজন এখানে আছে, নিচে দিয়ে ক্রিয়া করছে, আর প্লবতা কেন্দ্র বা প্লবতা বলটা উপর দিয়ে ক্রিয়া করছে। তাহলে এই অবস্থায় দেখে নাও, যেহেতু এই আমি যদি এখানে দেখি জি আর বি, এখানটা এটাকে যদি বি বলি, জি আর বি দেখে নাও সমান এবং বিপরীতমুখী, দুটি সমান্তরাল আছে। দেখে নাও সমান্তরাল রেখা সমান এবং বিপরীতমুখী, এটা এদিকে এটা এইদিকে, তাহলে একটা দেওয়া দ্বন্দ্ব বা একটা টর্কের সৃষ্টি করছে। টর্ক কি বলেছিলাম দেখে নাও, টর্ক হচ্ছে কি ইকুয়াল আর অপোজিট যদি বল প্রযুক্ত করা সমান্তরাল দিকে, তাহলে এটা কি ঘুরতে থাকবে, তাই না, এটা ঘুরবে। টর্ক হচ্ছে ঘূর্ণন সৃষ্টি হবে, ভালো করে বুঝে টর্কের কনসেপ্টটা দেখে নাও, ভালো করে বুঝে নাও। এটা আমি কি বলেছিলাম যে ইকুয়াল অ্যান্ড অপোজিট, সমান এবং বিপরীত দিকে যদি বল প্রযুক্ত করা হয়, যে কোনো একটা বলের মান এবং তাদের লম্ব দূরত্বের গুণফল হচ্ছে টর্ক। তার টর্কটা অ্যাকচুয়ালি কী ছিল, ঘূর্ণন। এটা আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। তো এখানে দেখে নাও, তার জি দ্বারা যে বস্তুর ওজন W1 নিচের দিকে ক্রিয়া করছে, আর বি হচ্ছে প্লবতা কেন্দ্র, সেটা উপর দিকে W2 বল কাজ করছে। তার সমান এবং বিপরীত বলে একটা কাজ করে, তাহলে এটা টর্কের বা একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। দ্বন্দ্বের ফলে হচ্ছে কি বস্তুটা ঘুরবে, কোন দিকে ঘুরবে দেখে নাও, এটা এইদিকে এটা এইদিকে, অর্থাৎ এই পোর্শনটা এইদিকে বেগে যাবে আর এই পোর্শনটা এইদিকে ঘুরবে। দেখুন ভালো করে বুঝে নাও, এই বলটা ভালো করে বুঝে নাও কী হচ্ছে, এখানে দুটো বল ক্রিয়া করছে, একটা বল এদিকে আর একটা বল এদিকে। তাহলে আমার বস্তুটা এইভাবে বেঁকে আছে, তাই না, ভালো করে বুঝে নাও, বস্তুটা এইভাবে বেঁকে আছে। তাহলে আমি বস্তু দেখে নাও, এখানে প্লবতা বল এইদিকে ক্রিয়া করছে, এইদিকে হচ্ছে প্লবতা বল, আর এইদিকে বস্তুর ওজন এইদিকে ক্রিয়া করছে। তাহলে এরকম যদি বল ক্রিয়া করে, তাহলে বস্তুটা কোন দিকে ঘুরবে, তাহলে বস্তুটা এইদিকে, অর্থাৎ প্রথমে যেই সাম্য অবস্থায় ছিল সেই সাম্য অবস্থায় আবার ফিরে আসবে, তাই না। দেখা যাচ্ছে কি যেই সাম্য অবস্থায় আগে ছিল, এর ফলে হচ্ছে কি যখন একটু তার সাম্য অবস্থায় বিচ্যুত ঘটে দিচ্ছি, একটা টর্কের ভিতরে একটা প্লবতা বল এবং বস্তুটা নিয়ে এসছে ওজন, তার ফলে তাদের দুজনের মধ্যে একটা টর্কের সৃষ্টি হয়ে গেছে। তারপর বস্তুর মধ্যে একটা ঘূর্ণন দেখা দেবে, একটা বস্তুর মধ্যে ঘূর্ণন দেখা দেবে। তারপর বস্তুটা কী হবে, এইভাবে বেঁকে যে ঘুরে যাবে। তাহলে এইভাবে ঘুরলে কি আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে এইটা হচ্ছে তার সুস্থির সাম্য। তাহলে সুস্থির সাম্যটা কি, ব্যাপারটা আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। কোনো ভাসমান কোনো বস্তু আছে মানে জলের মধ্যে ভাসমান অবস্থায়, কোনো ভাসমান বস্তু তার সাম্য অবস্থায় যে অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে, সেখান থেকে যাতে সামান্য বিচ্যুত করা হয়, বিচ্যুত করে বস্তুটা যে আবার তার পূর্বে যে সাম্য অবস্থা ছিল সেখানে ফিরে আসে, তাহলে সেই সাম্য অবস্থায় বলা কি সুস্থির সাম্য। অর্থাৎ যাবে আবার ব্যাককে সেই জায়গায় ফিরে আসবে, মানে পালিয়ে যাবে না। মানে আমি যদি কোনো জিনিসকে ছেড়ে দিই, সেখানে জাস্ট একটা স্প্রিংয়ের মতো বলা যেতে পারে। একটা স্প্রিং আমি ধরে এভাবে টানলাম, টেনে ছেড়ে দিলাম, আবার সেই ব্যাকে ওই জায়গায় ফিরে আসলো। তার যখন টানলাম তার পূর্ব অবস্থা থেকে তার স্থান বিচ্যুত করেছি, ছেড়ে দিলাম, আবার উপর দিকে চলে গেল। তাহলে ঠিক একইভাবে কোনো বস্তু আমার এরকম সাম্য অবস্থায় আছে, জাস্ট একটু তার সেই পজিশনটা আমি পরিবর্তন করতে দিলাম, এইভাবে করে দিলাম, কিন্তু কিছুক্ষণ পর বস্তুটা আবার সাম্য অবস্থায় চলে আসলো। তাহলে এটা হচ্ছে তার সুস্থির সাম্য অবস্থা। অর্থাৎ কোনো ভাসমান বস্তু, কোনো বস্তু যেটা ভেসে আছে জলের মধ্যে, সেই ভাসমান বস্তু যে সাম্য অবস্থার মধ্যে আছে, অর্থাৎ তার মধ্যে যে দুটো সূত্র বা ভাসনের যে দুটো শর্ত আছে, সেই দুটো শর্ত প্রযোজ্য হয়ে গেছে, তারপর সেই বস্তুটা সেই সাম্য অবস্থাতে বিচ্যুতি ঘটানো যায়, সে বস্তুটি আবার তার পূর্ব অবস্থা যে সাম্য অবস্থা ছিল সেখানটা আবার ব্যাক করে ফিরে আসবে। তাহলে এরকম সাম্য অবস্থাকে বলা হয় কি সুস্থির সাম্য অবস্থা। ওকে,
তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এই যে এম এর ব্যাপারটা কি, আমি তিনটে সাম্যাবস্থা বোঝানোর পরে এই এম এর ব্যাপারটা তোমাদের সঙ্গে আলোচনা করব। ওকে, তাহলে নেক্সট এবার আমরা যে সাম্যাবস্থা আলোচনা করব সেটা অস্থির সাম্যাবস্থা বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল মানে সেটা আর ফিরে আসবে না। ওকে, সেই সাম্যাবস্থাটা কি সেটা আমরা দেখা যাক। এবার দেখা যাক সেটা কি আছে। নেক্সট হচ্ছে কি অস্থির সাম্যাবস্থা। তাহলে আমরা এই দুটো আলোচনা করলাম, নিরপেক্ষ সাম্যাবস্থা আলোচনা করে দিচ্ছি, সুস্থির সাম্যাবস্থা আলোচনা করে দিচ্ছি, অস্থির সাম্যাবস্থা। নেক্সট হচ্ছে কি অস্থির সাম্যাবস্থা। তাহলে অস্থির সাম্যাবস্থাটা দেখে নাও। ওকে, তাহলে অস্থির সাম্যাবস্থা কেমন হবে দেখলাম। আমার বস্তু প্রথম আছে, তাহলে এরকম বস্তু আছে, ঠিক আছে, বস্তুটা আমার এরকম আছে। এবারে আমি বস্তুটা এখান তার উলম্ব রেখা এই বরাবর থাকবে, উলম্ব রেখা এটা হচ্ছে আমার কি জি, আর এটা হচ্ছে আমার প্লবতা বিন্দু বি। তাহলে দেখে নাও দুটো পরস্পর কি সাম্যাবস্থা আছে, এইটা এদিকে ও W1 কাজ করবে, এটা এদিকে W2 কাজ করবে। এবার আমি কী করছি কি ধরলাম প্রথম প্রাইমারি অবস্থায় বস্তুটা এইভাবে সাম্যাবস্থায় আছে, এবার এটা তার সাম্যাবস্থায় বিচ্যুতি ঘটাবো, অর্থাৎ বস্তুটাকে আমি এইভাবে রাখলাম। তাহলে এইটা হচ্ছে আমার জি, আচ্ছা এটা হচ্ছে আমার জি। তাহলে গ্র্যাভ জি থাকার জন্য তাহলে এই ওজনটা এই দিক বরাবর কাজ করে নিচের দিকে W1। ওকে, কিন্তু বস্তুর জলে যে প্লবতা বল আছে সেটা কোথায় থাকবে, সেটা এখানে থাকবে, সেটা এই দিক বরাবর কাজ করবে। ওকে, এই দিক বরাবর কাজ করবে। তাহলে এটা হচ্ছে কি W2, এটা হচ্ছে কি W2। তাহলে এটা হচ্ছে W2 দেখে নাও। তাহলে W2 হচ্ছে কি প্লবতা বল। তাহলে প্লবতা বল আমার যেখানে ছিল সেখানে থাকবে, সেই বরাবর উপর দিকে W2 কাজ করবে, W2 এই দিক বরাবর, আর এখানে দেখে নাও W1। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখে নাও বস্তুটা কি আর সেই আগের অবস্থা সাম্যাবস্থায় আসবে। তাহলে প্রথম ছিল এইরকম অবস্থা, ভালো দেখে নাও। এবারে কী হয়েছে, ঠিক এখানেও একটা দ্বন্দ্বের মতো সৃষ্টি হয়েছে, দেখে নাও যে ভার কেন্দ্রের জন্য যে জিটা আছে সেটার জন্য নিচের দিকে বল কাজ করছে, এই দিকে আছে নিচের দিকে, আর এটা উপর দিকে কাজ করছে। তাহলে দেখে নাও এখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, একটা এই দিকে আর একটা উপরের দিকে। ভালো করে লক্ষ্য করো, খুবই সহজ আছে, ভালো করে একদম তুমি পেন হাতে নিয়ে বা এনে নিজের দিকে বুঝবে, দরকার নিয়ে ছবি আঁকবে, নিয়ে একে নিজে থেকে বোঝার চেষ্টা করবে, খুবই সহজ ব্যাপার আছে দেখে নাও। তাহলে W1 আমার ভার কেন্দ্রের জন্য বলটা এদিক বরাবর কাজ করছে, আর প্লবতা কেন্দ্রের জন্য বলটা উপর দিয়ে কাজ করছে। তাহলে এখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, টর্কের সৃষ্টি হচ্ছে। টর্ক কী করে ঘোরাবে, তাহলে কোন দিকে ঘুরবে দেখো না, এইটা উপর দিকে ঘুরবে, এটা এই দিকে ঘুরবে, অর্থাৎ এর ঘূর্ণন কোন দিকে, এদিকে, অর্থাৎ এটা পুরো উল্টে যাবে। মানে যেই অবস্থা ছিল সেই অবস্থায় এটা পুরো উল্টে যাবে, মানে আগের অবস্থায় আর ফিরে আসবে না, প্রথম যে অবস্থা ছিল সেই অবস্থায় আর ফিরে আসবে না। অর্থাৎ কোনো বস্তু সাম্যাবস্থা যদি থাকে, সেই সাম্যাবস্থাতে বিচ্যুতি ঘটানো হয়, তাহলে বস্তুটা আর সেই আগের সাম্যাবস্থায় ফিরে আসবে না, অর্থাৎ সে আনস্টেবল হয়ে যাবে। দেখে না ঠিক একই হচ্ছে, ভার কেন্দ্র এই বিন্দু আছে, এখান থেকে বস্তুর ওজন নিচের দিকে কাজ করছে, প্লবতা কেন্দ্র আমার এখানটা ছিল, এখান থেকে উপর দিকে কাজ করছে। তাহলে এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এই বলটা এই দিকে কাজ করছে, এই বলটা এই দিকে কাজ করছে, তারপরে বস্তুটা এরকম ঘুরবে। ওকে, এইভাবে ঘুরে যাবে, দেখো না এইভাবে ঘুরবে। তাহলে এইভাবে যদি ঘুরতে থাকে তাহলে বস্তুটা কী হয়ে যাবে, এইভাবে উল্টে যাবে, তাহলে আর এটা স্টেবিলিটি তার সাম্যাবস্থায় ফিরে আসবে না। তাহলে এই সাম্যাবস্থাকে বলা হয় কি অস্থির সাম্য। তাহলে এই সাম্যাবস্থাকে কী বলা হয় কি অস্থির সাম্য। অস্থির সাম্যটা কি কোনো ভাসমান বস্তু প্রথম যে সাম্যাবস্থায় থাকে সেই সাম্যাবস্থাতে যদি একটু বিচ্যুতি ঘটানো হয়, একটু সেখান থেকে পরিবর্তন করা হয় অবস্থা থেকে, তাহলে বস্তুটা আর পুনরায় সেই সাম্যাবস্থায় ফিরে আসবে না। তাহলে এরকম সাম্যাবস্থা বলা হয় কি অস্থির সাম্য বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এবার এটা তোমাদের পুরো একদম ছবি আঁকা, তিনটেই ছবি একসঙ্গে সহজ করে একদম বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা যে টোটাল ব্যাপারটা, তো আমি যেইভাবে বলছি, যেইভাবে ছবি আঁকছি হুবহু সেইভাবে খাতায় আঁকা বা বই আঁকার বা খাতায় আঁকার চেষ্টা করবে। একে সেই ব্যাপারটা ভালো করে আমি যেটা বলছি শোনার চেষ্টা করো। তাহলে আমরা যে তিনটে একসঙ্গে দেখাতে যাই তাহলে কি বলতে পারি, দেখে নাও। তা তিনটে সাম্যাবস্থা দেখে নাও। তাহলে এই হচ্ছে আমার জল আছে, পুরোটা দিলাম। ওকে, পুরো বোর্ডটাই জলে হাবুডুবু খাচ্ছে, দেখে নাও। তা তুমি এমন নৌকায় চড়ছো যেখানে তুমি হয়তো ডুবে যাওয়ার চান্সটা আছে, তা তুমি কী করে বুঝলে যে
তুমি ডুবে যাবে না ভেসে থাকবে, তার কনসেপ্টটা এখানে ক্লিয়ার হবে। প্রথমে কি আছে আমার, ওকে এটা ঠিক আছে। এখানে কি হয়েছিল, W1 G আর দিকে BW2 একই রেখায় কাজ করেছিল, এবং বি থেকে এটা হচ্ছে বি থেকে যদি আমি ডট ডট করে পুরো বাড়াই, সেখানে এই ভার কেন্দ্রতেই আমার ছেদ করে, তাহলে এটাকে আমরা একটা বিন্দু এম বলেছিলাম। এম কোন বিন্দুটা বলছি, প্লবতা কেন্দ্র থেকে যদি আমরা একটা সরলরেখা টানি, একটা উলম্ব রেখা টানি, এই রেখাকে যে ভার কেন্দ্রগামী যে সরলরেখা আছে সেই রেখাকে যেখানে ছেদ করবে সেটাকে আমরা এম বলছি। তাহলে এটা গেল কি নিরপেক্ষ সাম্য। ওকে, নিরপেক্ষ সাম্য। নেক্সট হচ্ছে কি দেখে নাও, এইভাবে উপর দিক হবে। এবার যদি আমি বাড়াই তাহলে পয়েন্টটা পাচ্ছি এখানটায় এম। ওকে, তাহলে এটা হচ্ছে কি সুস্থির সাম্য, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার জি। নেক্সট হচ্ছে কি অস্থির সাম্য। ওকে, অস্থির সাম্য, এটা হচ্ছে জি, আর এখানটা হচ্ছে আমার কি বি। তাহলে এখান থেকে ডট ডট, তাহলে এখানে যে আমি রেখাটা টানি, তাহলে এখানে যদি বাড়াই ডট ডট করে, সেটা এখানে ছেদ করতে, তাহলে এটাকে, তাহলে দেখে নাও, তাহলে এই হচ্ছে তিনটে সাম্য অবস্থা। তাহলে এটা হচ্ছে কি নিরপেক্ষ সাম্য, এটা হচ্ছে আমার নিরপেক্ষ সাম্য, এটা হচ্ছে কি সুস্থির সাম্য, এটা হচ্ছে কি অস্থির সাম্য। ঠিক আছে, অস্থির সাম্য। তাহলে ব্যাপারটা কেন কোনটা ভাঁজবে, কোনটা কখন ডুবে যাবে সেটা আমি ডিটেলসে আলোচনা করলাম। এবার নেক্সট আর একটা আমি নতুন একটা কোয়ান্টিটি বা একটা রাশি আমি লিখলাম, সেটা হচ্ছে এম। এমটা কী করলাম দেখে নাও, যে প্লবতা যে কেন্দ্র আছে, দেখে নাও ভালো করে বুঝে নাও, প্লবতা কেন্দ্র থেকে যদি একটা সরলরেখা টানি, উলম্ব বরাবর লম্ব বরাবর যে একটা সরলরেখা টানি, তা সেইটা ভার কেন্দ্রগামী যে সরলরেখা আছে তাকে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে আমরা বলছি কি মেটা কেন্দ্র। এখান থেকে একটা নতুন কনসেপ্ট আছে কি মেটা কেন্দ্র, মেটা কেন্দ্র। ওকে, মেটা কেন্দ্র। মেটা কেন্দ্রটা কি, মেটা কেন্দ্রটা আমরা কি বলবো, তাহলে কোনো বস্তুর ভার কেন্দ্রগামী সরলরেখাকে প্লবতা কেন্দ্র থেকে যে যদি বরাবরতা কেন্দ্র থেকে কোনো সরলরেখা বা উলম্ব রেখা টানি, সেই রেখাটি ভার কেন্দ্রগামী সরলরেখাকে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে বলা হচ্ছে কি আমার মেটা কেন্দ্র। এবার শুধু এই মেটা কেন্দ্রের পজিশান দেখে অবস্থা হিসাবে কোনটা সুস্থির সাম্য হবে, কোনটা নিরপেক্ষ সাম্য হবে, আর কোনটা অস্থির সাম্য হবে সহজেই নির্ণয় করতে পারবো আমরা। জাস্ট যদি শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন 1 নম্বর কোশ্চেন দিয়ে দেয়, সেখান থেকে যদি কোশ্চেন দেয় যে কোনো বস্তুটা মেটা কেন্দ্র তার ভার কেন্দ্রের উপরে আছে, বস্তুটি সুস্থির সাম্যে থাকবে না অস্থির সাম্যে থাকবে না নিরপেক্ষ সাম্যে থাকবে, এরকম যদি একটা কোশ্চেন দিয়ে দেয়, তাহলে তুমি কীভাবে সমাধান করবে, খুবই সহজ দেখে নাও। তাহলে হচ্ছে কি দেখে নাও, আমরা যদি এখান থেকে 3টে থেকে বোঝার চেষ্টা করি, এটা যে আমার নিরপেক্ষ সাম্য, তাহলে নিরপেক্ষ সাম্যের ক্ষেত্রে মেটা কেন্দ্র আর ভার কেন্দ্র কোথায় অবস্থিত আছে দেখে নাও, দুটো বিন্দু কোথায় কোথায় আছে। তাহলে নিরপেক্ষ সাম্যের ক্ষেত্রে দেখছি আমার ভার কেন্দ্রটাই হচ্ছে মেটা কেন্দ্র, অর্থাৎ ভার কেন্দ্রের মধ্যেই মেটা কেন্দ্র অবস্থিত, অর্থাৎ মেটা কেন্দ্র আর ভার কেন্দ্র একটাই বিন্দু, মানে একটাই বিন্দুতে মেটা কেন্দ্র ভার কেন্দ্র আছে, সেটা আমরা কি পেয়েছি নিরপেক্ষ সাম্য। তাহলে যদি তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এটা তোমরা লিখে নিতে পারো ভালো করে, যে নিরপেক্ষ সাম্যের ক্ষেত্রে ভার কেন্দ্র বা ভর কেন্দ্র এবং মেটা কেন্দ্রর পজিশানে একই হবে, মানে একটি মাত্র বিন্দুতেই ভার কেন্দ্র এবং মেটা কেন্দ্র অবস্থিত হবে। ওকে, তাহলে এটা হচ্ছে নিরপেক্ষ সাম্যের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। নেক্সট দেখে নাও, এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার কি সুস্থির সাম্য। তা সুস্থির সাম্যের ক্ষেত্রে মেটা কেন্দ্র দেখানো কোথায় আছে, যে ভার কেন্দ্র বা ভর কেন্দ্র থেকে উপরে আছে। ওকে, এর উপরে আছে,
ভার কেন্দ্রের উপরে আছে, এটা হচ্ছে সুস্থির সাম্য। তাহলে সুস্থির সাম্যর ক্ষেত্রে মেটা কেন্দ্রে ভার কেন্দ্রের কোথায় থাকবে? উপরে থাকবে, নিচে থাকবে না। তাহলে যদি বলে কোনো ভাসমান বস্তুর মেটা কেন্দ্র ভার কেন্দ্রের উপরে অবস্থিত আছে, তাহলে বস্তুর সুস্থির সাম্য না নিরপেক্ষ সাম্য না অস্থির সাম্য? তাহলে খুব সহজেই বলতে পারবে কি আমার সুস্থির সাম্য, কারণ সুস্থির সাম্যর ক্ষেত্রে মেটা কেন্দ্র সর্বদা ভার কেন্দ্রের উপরে থাকবে। ওকে, তাহলে যদি বলে একটি সুস্থির সাম্যর ক্ষেত্রে মেটা কেন্দ্রের অবস্থান কোথায় হবে, তাহলে সেটা কোথায় হবে? ভার কেন্দ্রের উপরের দিকে। ওকে, নেক্সট এবার আমরা দেখে নিই, যদি এখানে দেখি লাস্ট যেটা অস্থির সাম্যর ক্ষেত্রে মেটা কেন্দ্র দেখানো কোথায় আছে? ভার কেন্দ্রের নিচে। তাহলে বলতে পারি যে অস্থির সাম্যের ক্ষেত্রে ভার কেন্দ্রের পজিশন হবে কি মানে মেটা কেন্দ্রের পজিশন হবে কি ভার কেন্দ্রের নিচের দিকে। তার তিনটে পজিশন আমরা এখান থেকে পেলাম, তিনটে জিনিস আমরা পেলাম, দেখে নাও তিনটে জিনিস তাহলে আমরা এখান থেকে বলতে পারি। তাহলে আমরা যদি তিনটে লাইন ড্র করি, তাহলে এটা হচ্ছে কি ভার কেন্দ্র আর মেটা কেন্দ্র একই বিন্দুতে, এটা ধরলাম কি ভার কেন্দ্র আর এটা হচ্ছে কি মেটা কেন্দ্র। তাহলে এটা দেখে নাও, আর একটা হচ্ছে কি ভার কেন্দ্র আর একটা হচ্ছে কি মেটা কেন্দ্র। তাহলে এই তিনটে পজিশন থেকে বুঝে নাও তাহলে কোনটা সুস্থির সাম্য হবে, কোনটা অস্থির সাম্য হবে, কোনটা নিরপেক্ষ সাম্য হবে। তাহলে যেখানে ভার কেন্দ্র এবং মেটা কেন্দ্র একটা বিন্দুর মধ্যে আছে, এটা হচ্ছে নিরপেক্ষ সাম্য। নেক্সট হচ্ছে দেখে নাও কোনো বস্তুর বা কোনো ভাসমান বস্তুর ভার কেন্দ্রের উপরে যদি মেটা কেন্দ্র থাকে সেটা হচ্ছে সুস্থির সাম্য, আর যদি ভার কেন্দ্রের নিচে মেটা কেন্দ্র থাকে সেটা হচ্ছে কি অস্থির সাম্য। এবার তাহলে এটা হচ্ছে কি সাম্যাবস্থা, তিনটে সাম্যাবস্থা, তিন রকম ক্যাটাগরি, প্রত্যেকটাই আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। মেটা কেন্দ্র দেওয়া কীভাবে হয় সেটাও আলোচনা করে দিয়েছি। তাহলে এবার নেক্সট এবার আমরা চাইছি যে এমন জলযান বা এমন জাহাজ বা এমন নৌকা আমি তৈরি করতে যেটা ডুববে না। তাহলে যদি এমন জাহাজ বা এমন জলযান তৈরি করতে চাই সেটা যদি না ডুবে, তাহলে আমার কেমন পজিশন কেমন তৈরি করতে হবে দেখে নাও। তাহলে কোন পজিশনটা আমরা নেবো, কোনটার ক্ষেত্রে সবথেকে সুবিধা হবে, সেটা হচ্ছে কি আমার সুস্থির সাম্য। তাহলে আমার যদি বস্তুটা এমন জলযান তৈরি করেছি তার সাম্যাবস্থা যদি সুস্থির সাম্য হয়, তাহলে সে বস্তুটা সেই জলযানটা ঢেউতে উল্টে মানে একটু টালমাল হলে বা একটু বাঁকলেও আবার ঠিক তার আগে পজিশনে চলে আসবে। যেমন দেখবে বিভিন্ন ঢেউয়ের নৌকা দেখবে একটু বাঁকে আবার ঠিক তার আগের পজিশনে চলে আসে, সেটা কারণ কি? কারণ এই সাম্যাবস্থায় সুস্থির সাম্যাবস্থা আছে। তাহলে সুস্থির সাম্যাবস্থা আমরা কীভাবে তৈরি করব? তাহলে সুস্থির সাম্যাবস্থা তৈরি করতে গেলে বা একটা জলযানকে বা একটা জাহাজকে সমুদ্রের মধ্যে নদীর মধ্যে চালাতে গেলে সেই জাহাজকে কেমন তৈরি করতে হবে? তার ভার কেন্দ্র কোথায় হতে হবে? নিচের দিকে। অর্থাৎ যদি আমি ধরলাম এখানে একটু ছবিটা এঁকে দিচ্ছি, আমি একটা নৌকা দিয়ে দেখাচ্ছি তোমাদের। ওকে, তাহলে আমি এমন একটা নৌকা তৈরি করব যার ওজন হবে কি তার নিচের দিকে বেশি থাকবে। তাহলে যত ওজন নিচের দিকে থাকবে তত ভার কেন্দ্র কী হবে? নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে ভার কেন্দ্র যত নিচে হবে, মেটা কেন্দ্র যত উপরে হবে, মেটা কেন্দ্র ভার কেন্দ্র যত উপরে হবে ততই জাহাজটা কী হবে? সুস্থির সাম্যাবস্থা থাকবে। তাহলে প্রথম পজিশন কী করতে হবে কি যেই জাহাজ তৈরি করব, যদি মালবাহী জাহাজ নিই তার ডিকিতে বা নিচের দিকে একদম সমস্ত মালগুলো রেখে দেবো। তাহলে কী হবে? তার ওজনটা কোন দিকে থাকবে? একদম নিচের দিকে থাকবে। তাহলে ওজনটা বা ভার কেন্দ্রটা যদি নিচের দিকে চলে যায় তাহলে মেটা কেন্দ্রটা কী হবে? উপর দিকে উঠবে। তাহলে মেটা কেন্দ্র যত উপর দিকে হবে তত বস্তুটা বা জাহাজটাকে সাম্য অবস্থায় ফিরে আসবে। তাহলে এই হচ্ছে অবস্থা। আর কি উপরের পজিশনটা নিচেরটা থেকে সেই জন্য কী হয়? নিচেরটা সরু করা হয়, নিচেরটা একটু শঙ্কুর মতো কোণ মতো করা হয়, সরু করা হয়, আর উপর দিকেটা চওড়া করা হয়। উপর দিকে চওড়া এই জন্য যাতে বলটা বেশি পেতে পারে, যাতে মেটা কেন্দ্রটা উপর দিকে বেশি হয়। তাহলে মেটা কেন্দ্র উপর দিকে করার একটা পদ্ধতি হচ্ছে কি উপরের দিকে জাহাজের উপরটা চওড়া হবে আর নিচেরটা সরু মতো হবে। এটা হলে কি মেটা কেন্দ্রটা উপর দিকে উঠবে। আর একটা হতে পারে কি, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি, জাহাজ ভালো করে ভাষা সুস্থির সাম্যতা থাকার জন্য যে বস্তু জাহাজের মধ্যে যত মাল আছে, যত ভারী ভারী জিনিস আছে, সমস্ত জিনিসকে জাহাজের নিচের দিকে একদম টিকির মধ্যে একদম নিচের দিকে রাখলে তার ভার কেন্দ্র, যেহেতু ওজনটা সব জাহাজের সমস্ত ওজনটা নিচের দিকে আছে, তো তার ভার কেন্দ্রে কী হবে? নিচের দিকে থাকবে। তাহলে এটার ক্ষেত্রে ভার কেন্দ্র নিচের দিকে উঠে যাবে। তাহলে এটা হচ্ছে কন্ডিশন। আর একটা হচ্ছে কি মেটা কেন্দ্র উপর দিকে উঠে যাবে। তাহলে এইভাবে যদি একটা জাহাজকে তৈরি করা যায় বা একটা জাহাজকে সমুদ্রের মধ্যে রাখা যায় তাহলে সেটা সুস্থির সাম্যাবস্থায় থাকবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা কোনো জাহাজ যখন নদীর মধ্যে যায়, সমুদ্রের মধ্যে যায়, যে ভাসছে তাদের আয়তনে জাহাজে দেখবে সমস্ত অংশ জলের মধ্যে ডুবে যায় না, তাহলে কিছুটা অংশ জলের মধ্যে বা সমুদ্রের মধ্যে ডুবে থাকে।
তার আয়তন কি বা জাহাজের আয়তন কি, সেই দুটোর মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করবো। ওকে, তো আজকে যেগুলো এইগুলো পড়ালাম আশা করি এগুলো খুবই সহজ লেগেছে, বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। মনোযোগ সহকারে তুমি যদি বোঝার চেষ্টা করো আশা করি তুমি এটা বুঝতে পারবে, খুবই সহজ ছিল, কোনো টাফ ছিল না। ওকে, আর যদি ভালো লেগে থাকে, যদি এটা বুঝতে পারো, অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বেশি করে বন্ধুর সঙ্গে কিন্তু শেয়ার করতে হবে। ওকে, তাহলে নেক্সট এবার আমরা সম্পর্ক বের করব। ভিডিও পাওয়ার পর, দেখার পর অবশ্যই সেই ভিডিওগুলো বন্ধুর সঙ্গে শেয়ার করবে। ওকে, তা দেখে নাও, এই হচ্ছে আমরা ধরলাম নদী আছে, এর মধ্যে ধরলাম নৌকা আছে, ধরলাম ওকে। তাহলে এর দেখা সমস্ত অংশ ডুবে থাকে না। ধরি জাহাজের, এটা আমার কাছেই জাহাজ। ওকে, জাহাজ যেহেতু আমি আঁকতে পারছি না, তো এটা কি জাহাজ ধরে নাও। ধরি জাহাজের আয়তন তখন হচ্ছে ভি, জাহাজের ঘনত্ব হচ্ছে ক্যাপিটাল ডি। ওকে, এবং জাহাজের যতটুকু অংশ জলের মধ্যে ডুবে আছে, জাহাজের যতটুকু অংশ জলে ডুবে আছে তার আয়তন ইকুয়াল টু স্মল ভি। ওকে, এটাকে আমরা স্মল ভি দিলাম। জলের ঘনত্ব ইকুয়াল টু স্মল ডি ধরলাম। ওকে, এটা পেয়ে গেছি। এবার দেখে নাও, তাহলে বস্তুটার ওজন, যে বস্তুটা ভাসমান বস্তুর ওজন বলতে পারি কি, ভাসমান বস্তুর ওজন, সেটা কথা হবে দেখে নাও। আমরা জানি কি, রো ইকুয়াল টু ঘনত্ব ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু রো ভি। তাহলে এখানে ভাসমান বস্তুর ওজনটা কী আছে দেখে নাও, তাহলে ভর ইকুয়াল টু হবে কি রো ভি। তাহলে আমি এখানে ক্যাপিটাল এম লিখলাম, বস্তুর ওজন বা ভর, ভাসমান বস্তুর ভর, ক্যাপিটাল এম ইকুয়াল টু ভি ডি ভি, কারণ আমি এটা ডি ধরেছি এটা। ওকে, তাহলে এর ওজন কী হবে, ওজন, তাহলে ভাসমান বস্তুর ওজন W1 ইকুয়াল টু ধরলাম কি ডিভিজি। ওকে, এটা হবে ডিভিজি। নেক্সট হচ্ছে কি, বস্তুর দ্বারা অপসারিত জলের ওজন, বস্তুর দ্বারা অপসারিত জলের ওজন, সেটা ধরলাম কি W2 ইকুয়াল টু স্মল ডি স্মল ভি জি। কারণ দেখে নাও, যেই পরিমাণ জলটা আমার অপসারিত হয়েছে সেটা স্মল ভি, তার আয়তন, জলের ঘনত্ব ডি, আর জি হচ্ছে এম জি, আমরা যেখানে এম জি, এইটা হচ্ছে এম, এটা হচ্ছে জি। তাহলে ভাসনের শর্তটা কী ছিল, ভাসমান বস্তুর ওজন এবং তার দ্বারা অপসারিত জলের ওজন পরস্পর সমান হতে হবে, তবে বস্তুর আমার ভাসবে। তাহলে বলতে হবে ভাসনের শর্ত অনুযায়ী, ভাসনের শর্ত অনুযায়ী কি বলতে পারি, যে ডি ভি জি ইকুয়াল টু স্মল ডি ভি জি। তাহলে এই জি কাটবে, তাহলে বলতে পারি স্মল ভি বাই ক্যাপিটাল ভি, তাহলে বা স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তো স্মল ভি বাই ক্যাপিটাল ভি করলে ক্যাপিটাল ডি বাই স্মল ডি, দেখে নাও, এটা পেয়ে গেলাম। স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি, তার মানে দুটোর আয়তনের অনুপাত ইকুয়াল টু দুটোর ঘনত্বের অনুপাত। এখান থেকে আমরা খুব সহজেই কোনো যেই বস্তু যে ভাসছে তার আয়তন কতটুকু, আয়তনের জলটা অপসারিত করলো তার আয়তনে বের করতে পারি, যদি দুটোর ঘনত্ব দেওয়া থাকে, বা ঘনত্ব দেওয়া থাকলে এখান থেকে আমরা তার বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি
যেখানে খুবই সহজ আমরা একটা সুন্দর একটা সমীকরণ পেয়ে গেলাম, এখান থেকে অঙ্ক আছে, যখন আমি অঙ্ক করাবো এখান থেকে অঙ্ক এই ফর্মুলা ইউজ করে দেখাবো কিভাবে অঙ্কগুলো হয়। ওকে, তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি অর্থাৎ যে জলের অপসারিত জলের আয়তন ডিভাইডেড বাই বা যতটুকু অংশ বস্তুটি যতটুকু অংশ জলের মধ্যে ডুবে আছে তার আয়তন ডিভাইডেড বাই যে বস্তুটা ভাসছে তার আয়তন ইকুয়াল টু বস্তুটার ঘনত্ব ডিভাইড বাই হচ্ছে কি জলের ঘনত্ব, এটা হচ্ছে দুটো অনুপাত। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। নেক্সট কি, ধরি বস্তুর n গুণ যতটুকু অংশ আছে সেটা বস্তুর আয়তনের n গুণ। তাহলে ধরি এখানে যদি আমরা ধরি স্মল ভি ইকুয়াল টু n ক্যাপিটাল ভি, অর্থাৎ বস্তুর আয়তনের n গুণ হচ্ছে জলের মধ্যে ডুবে আছে। যদি এটা আমরা ধরে নিই তাহলে কী হবে দেখো না, তাহলে ধরি স্মল ভি ইকুয়াল টু এন ভি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি দেখে নাও, তাহলে অতএব এন ক্যাপিটাল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি, তাহলে ভি ভি কাটবে, তাহলে ক্যাপিটাল ডি ইকুয়াল টু এন ইন্টু স্মল ডি। তাহলে দেখে না খুব সহজেই আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এই দুটো সমীকরণ খুব ইম্পর্টেন্ট আছে আর অঙ্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে পেলাম কি বস্তুর ঘনত্ব ইকুয়াল টু এন ইন্টু আর হচ্ছে জলের ঘনত্ব। তাহলে এনটা কি বস্তুর যত অংশ বস্তুর আয়তনের যত গুণ জলের মধ্যে ডুবে আছে তার সেই সংখ্যাটা, ওকে, তত গুণ বা এত অংশ, এন ইকুয়াল টু 1/4 1/2 1/5 হতে পারে। ওকে, তাহলে আমরা পেলাম স্মল ভি ইকুয়াল টু যদি এন ইন্টু ক্যাপিটাল ভি হয় সেখান থেকে ডি ইকুয়াল টু এন ইন্টু ডি পেলাম। ওকে, এটা হচ্ছে কি কোনো বস্তুর যে ডুবে আছে, ধরলাম এখানে যে ডুবে আছে এতটুকু অংশে যেখানে ডুবে আছে, ওকে, তার আয়তন হচ্ছে স্মল ভি, টোটাল বস্তুটার আয়তন হচ্ছে কি ক্যাপিটাল ভি। তাহলে এই দুটোর আয়তনের অনুপাত পেলাম কি ক্যাপিটাল ডি বাই স্মল ডি, যেখানে বস্তুটার ঘনত্ব হচ্ছে ক্যাপিটাল ডি আর এর ঘনত্ব হচ্ছে কি স্মল ডি। ওকে, তাহলে এই দুটো সমীকরণটা একটু মনে রাখবে, খুবই সহজ আছে আর এখান থেকে অঙ্ক আসতে পারে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে না আজকে যেইগুলো বোঝালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা। আর অবশ্যই ভিডিও দেখার পর বন্ধুর সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আর ভিডিওতে লাইক দেবে। আর নতুন যদি থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।